الحكم على المدان صدام حسين المجيد هي العليا رقم 10 في سنة 2005 وحددت العقوبة استنادا لأحكام المادة সাদ্দাম হুসাইন, যিনি ছিলেন মুসলিম বিশ্বের একজন প্রতাপশালী নেতা, যার ইশারায় কেঁপে উঠত আমেরিকা সহ পুরো মধ্যপ্রাচ্য। আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু হয়ে একসময় যে মানুষটা পুরো মধ্যপ্রাচ্যকে হাতের মুঠোয় আনতে চেয়েছিলেন, সেই মানুষটাকেই ফাঁসিতে ঝুলতে হয়েছিল নিজের ভুল আর পশ্চিমাদের ফাঁদে পড়ে। We're dealing with Hitler revisited, a totalitarianism and a brutality that is naked and unprecedented. প্রশ্ন হচ্ছে, কেন একজন প্রেসিডেন্টকে এভাবে কেন ফাঁসির মঞ্চে দাঁড়াতে হলো? কিভাবে তিনি আমেরিকার খুব কাছের একজন মানুষ হয়ে ইরানে আক্রমণ করার মতো সাহস পেয়েছিলেন? আর কেনই বা সাদ্দাম হোসেন সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাসুল দিয়েছিলেন ফাঁসিতে ঝুলে? সাদ্দাম হোসেন 1957 সালে বাথ পার্টিতে যোগ দেন। এরপর দীর্ঘ সংগ্রামের রাজনৈতিক ক্যারিয়ার। 1959 সালে তৎকালীন ইরাকের প্রধানমন্ত্রী কাসিম হত্যা চেষ্টায় ব্যর্থ হন তিনি। এরপরেই মিশরে পালিয়ে যান। পরে দেশে ফিরে আবারও রাজনীতিতে সক্রিয় হন। 1968 সালের বাথ পার্টির অভ্যুত্থানের পর তিনি রাষ্ট্রের নিরাপত্তা আর গোয়েন্দা কাঠামোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তাই বলা যায়, প্রেসিডেন্ট হওয়ার আগেই তিনি ইরাকের ক্ষমতার কেন্দ্রস্থলে পৌঁছে গিয়েছিলেন। 1979 সালে ইরাকের প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হওয়ার পরের বছরই 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসেন। ইরানে খোমেনি সবেমাত্র ক্ষমতায় এসেছেন তখন। ইরানের এই ইসলামী বিপ্লবের পর নতুন শাসনকে সাদ্দাম হুমকি মনে করছিলেন। সীমান্ত আর সাতাল আরব নদীপথ এ নিয়ে পুরনো বিরোধ আগে থেকেই ছিল। নতুন করে খুজেস্তানের তেল সমৃদ্ধ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে আবারও সম্পর্ক খারাপ হচ্ছিল। সাদ্দাম তখন ভেবেছিলেন বিপ্লব পরবর্তী ইরান নিশ্চয়ই দুর্বল, তাই দ্রুত হামলা করেই সফলতা নেওয়া যাবে। কিন্তু এই আঘাতটাই পরে 8 বছরের এক রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়। ইরান ইরাকের এই যুদ্ধে ওয়াশিংটন ছিল সাদ্দামের পাশে, যদিও সেটা কোনো নৈতিক বন্ধুত্বের কারণে নয়। ইরান বিপ্লবের পর নতুন সরকারের বড় প্রতিপক্ষ হয়ে ওঠে আমেরিকা। ইরানকে ঠেকাতে তারা এক প্রকার সাদ্দাম হোসেনকে কাজে লাগিয়েছিলই বলা যায়। একদিকে ইরাককে কৌশলগত সমর্থন আর অন্যদিকে গোপন কূটনীতি। এই দ্বিমুখী নীতির মধ্য দিয়েই ওয়াশিংটন যুদ্ধে ভূমিকা নেয়। কিন্তু এমন বন্ধুত্ব বেশি দিন থাকে না। 1990 সালে ইরাক কুয়েত দখল করে ফেলে। আমেরিকার সঙ্গে সাদ্দাম হোসেনের সম্পর্কটা ঠিক সেখানেই ভেঙে যায়। সাদ্দামের এই কাজ যুক্তরাষ্ট্র হুমকি হিসেবে দেখেছিল। 1991 সালে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করে কুয়েত পুনরুদ্ধার করে। আমেরিকার জন্য এটা অবশ্য পুরোপুরি স্বার্থান্বেষী কাজ ছিল। মধ্যপ্রাচ্যে কুয়েত ছিল আমেরিকার অন্যতম তেলের যোগানদাতা। যুদ্ধের পর ইরাকের উপর কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করে আমেরিকা। সাথে সাদ্দামের অস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। 2001 সালের 11 সেপ্টেম্বর আল কায়দা আমেরিকায় সন্ত্রাসী হামলা করল। বিশ্ব দেখল কিভাবে টুইন টাওয়ারে আছড়ে পড়ল বিমান। যদিও ইরাকের সঙ্গে সেই হামলার কোনো প্রমাণিত সংযোগ ছিল না, তবু তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন বলা শুরু করল ইরাকের কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে, যা পুরো বিশ্ব শান্তির জন্যই হুমকি। আমেরিকা তখন সরাসরি এই সন্ত্রাসের বিরুদ্ধে আগ্রাসনের পক্ষে ভোট দিল। আর তাদের হয়ে জাতিসংঘে সেই দাবি তুলেছিলেন কলিন পাওয়েল। The facts and Iraq's behavior show that Saddam Hussein and his regime are concealing their efforts to produce more weapons of mass destruction. 2003 সালের মার্চে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও পোল্যান্ড মিলে ইরাক আক্রমণ করে। ইরাক পেরে ওঠে না এই যৌথ আক্রমণের সাথে, তাই দ্রুতই যুদ্ধ শেষ হয়ে যায়।
সাথে সাদ্দাম হোসেনের শাসনামলও অবসান হয় ইরাকে। সাদ্দাম এর পরপরই লুকিয়ে পড়েন। ডিসেম্বরের দিকে তিকরিতের কাছে একটা লুকানো স্পাইডার হোল থেকে তাকে গ্রেফতার করে ফেলে আমেরিকান সৈন্যরা। United States military forces captured Saddam Hussein alive. এককালে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর আদেশ দেওয়া সেই মানুষটা তখন ক্লান্ত, নোংরা আর ক্ষুধার্ত। 2003 সালে গ্রেফতারের পর সাদ্দাম হোসেনের বিচার শুরু হয় 2005 সালের 19 অক্টোবর। বিচারটা হয়েছিল বাগদাদের এক বিশেষ ট্রাইব্যুনালে। এই বিচারের মূল মামলা ছিল 1982 সালের দুজাইল গণহত্যা। চলুন তাহলে একটু অতীতের কথা বলা যাক। তখন ইরান ইরাকের যুদ্ধ চলছে। এরই মধ্যে সাদ্দাম হোসেন ছোট্ট শহর দুজাইল সফরে যান। হঠাৎই তার গাড়ি বহরে গুলি করা হলো। হামলাটা করেছিল শিয়া ইসলামী সংগঠন আল দাওয়া পার্টির কিছু সদস্য। যদিও সাদ্দাম বেঁচে যান, কিন্তু এর সাথে সাথেই দোজক নেমে আসে দুজাইলে। প্রতিশোধ নিতে পুরো দুজাইল শহরকে জ্বালিয়ে দেয়া হয়। 148 জন শিয়া মুসলিমকে কোনো বিচার ছাড়াই হত্যা করে সরকার। আরও বহু মানুষকে গ্রেফতার, নির্যাতন আর আটক করা হয়। শহরের বাড়িঘর, খেজুর বাগান, ক্ষেত খামার পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়, যেন সাদ্দাম একটা শহরকেই মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করছিলেন। পরে দুজাইলের এই ঘটনাই সাদ্দামের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার ভিত্তি হয়ে দাঁড়ায়। তবে 1979 সালের 22 জুলাই বাথ পার্টির সে মিটিংটা সাদ্দাম হোসেনের ক্ষমতা আঁকড়ে ধরার ভয়ঙ্কর এক প্রদর্শনী ছিল। ইরাকের নতুন শাসক হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিন পর তিনি দলের শীর্ষ নেতাদের নিয়ে একটা মিটিংয়ে বসেন। সেখানেই তার ঘনিষ্ঠ সহযোগী আব্দুল হোসেন মাসাদি কথা বলতে শুরু করলে সাদ্দাম একে একে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নাম পড়তে থাকেন। উপস্থিতদের অনেকেই চুপচাপ কক্ষ ছাড়তে বাধ্য হয়, আর 21 জনকে প্রকাশ্যে গুলি করে করা হয়, যেন বাকি সবাইকে সতর্ক করে দেওয়া হয় যে বিরোধিতা মানেই সরাসরি মৃত্যু। এই মামলাগুলো নাকি সাদ্দামের সবচেয়ে কম ভয়াবহ অপরাধ ছিল। দুজাইলের গণহত্যা বিচারের প্রথম মামলা হিসেবে নেওয়া হয়েছিল কারণ এটি প্রস্তুত করা সহজ ছিল। তার বিরুদ্ধে প্রায় 500 বেশি মামলা নথিভুক্ত ছিল। তবে সবচেয়ে বড় অপরাধ ছিল নিজ দেশের লোকদের উপর রাসায়নিক অস্ত্রের ব্যবহার। 1988 সালের 16 মার্চ উত্তর ইরাকের কুর্দি শহর হালাবোজায় ইরাকি বোমারু বিমান হামলা চালায়। কিন্তু এই হামলায় কোনো সাধারণ বোমা ব্যবহৃত হয়নি। সরিন, ট্যাবুন, মাস্টার্ড গ্যাসের মতো মারাত্মক সব রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তাতে হাজার হাজার মানুষ মারা যায় সেদিন, যার বড় একটা অংশই ছিল নারী আর শিশু। আর যারা বেঁচে যায় তাদের অনেকেই পরবর্তী বছরগুলোতে ক্যান্সার, শ্বাসকষ্ট আর শারীরিক বিকলাঙ্গতায় ভুগেছেন। হালাবোজার এই হামলা আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাসায়নিক হামলাগুলোর একটি হিসেবে ধরা হয়। 1986 থেকে 1989 সাল পর্যন্ত কুর্দিদের বিরুদ্ধে চালানো এই সামরিক অভিযানের নেতৃত্বে ছিলেন সাদ্দামের কাজিন আলী হাসান আল মাজেদ। তিনি পরবর্তীতে কেমিক্যাল আলী নামে কুখ্যাত হয়েছিলেন। মানবাধিকার সংস্থাগুলোর গণনা অনুযায়ী প্রায় 10,000 কুর্দি মারা পড়ে এই আগ্রাসনে, যদিও কুর্দিরা দাবি করে এই সংখ্যাটা হবে আরও অনেক বেশি। সাদ্দাম হোসেনের অপরাধের মূল দায় অবশ্যই তার নিজের, কিন্তু আমেরিকার কৌশলগত সমর্থন সেই শাসনকেই শক্তি জুগিয়েছিল। ইরান বিরোধী অবস্থানে থেকে তারা ইরাককে সুবিধা দিয়েছিল, ফলে সাদ্দাম আরও নির্ভয়ে তার শাসন চালাতে পেরেছিলেন। যুদ্ধের সময় কূটনৈতিক সুরক্ষা আর আন্তর্জাতিক চাপ কম থাকায় তার দমননীতি আরও দীর্ঘায়িত হয়। অর্থাৎ সাদ্দামের নিষ্ঠুরতা শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, ভূরাজনীতির সুবিধাও তাকে এতে জ্বালানি জুগিয়েছিল। আর এইভাবেই আমেরিকার পরোক্ষ ভূমিকায় সাদ্দাম হোসেন হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। 2005 সালের 19 অক্টোবর সাদ্দাম হোসেনের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সাদ্দাম তখন আদালতে একেবারে শান্ত ভঙ্গিতে হাজির হলেও
পুরো প্রক্রিয়াটি ছিল টান টান উত্তেজনায় ভরা। বিচার চলাকালে আদালতে বারবার হট্টগোল, বাকবিতণ্ডা আর নিরাপত্তার সমস্যা দেখা দিত। সাদ্দাম এমনকি অনেক সময় নিজেই আদালতের প্রশ্নে কড়া মন্তব্য করতেন, কখনো কাগজ ছিঁড়ে ফেলতেন, কখনো বিচার প্রক্রিয়াকে অবৈধ বলতেন। তার আইনজীবী দলে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন লোকও ছিল। কিন্তু 2006 সালের 5ই নভেম্বর বিচারক সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ডের রায় দেন। মূল অপরাধটা তো আগেই বলেছি, দুজাইলের গণহত্যার নির্দেশদাতা হিসেবে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসির সময় ইরাকি কর্মকর্তারা, একজন বিচারক, একজন সুন্নি ধর্মীয় প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের পক্ষের নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন। তার হাতে ছিল কোরআন শরীফ। ফাঁসির আগে ও পরের দৃশ্যগুলো ইরাকি রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়। যদিও এই বিচার নিয়ে তীব্র বিতর্ক আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং বিভিন্ন মানবাধিকার পর্যবেক্ষকরা বলেন এই বিচার নাকি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেনি। এখানে সবচেয়ে বিতর্কিত প্রশ্নটা উঠে আসে, আমেরিকা কি সাদ্দামকে ফাঁসি দিয়েছিল তার অপরাধের জন্য, নাকি আমেরিকার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাই বলে? এর উত্তর এক একজন দেয় এক একভাবে, তবে সত্যিটা হলো দুটোই সত্যি। সাদ্দামের অপরাধ ছিল ভয়াবহ, শিয়া বিদ্রোহ দমন আর ইরান ইরাক যুদ্ধে বিপুল প্রাণহানি। এসবের দায় এড়িয়ে যাওয়ার কোনোই উপায় নেই। সাথে এটাও ঠিক, আমেরিকার সিদ্ধান্তটা ছিল সবসময় কৌশলগত। যখন তাদেরই পুরনো মিত্র মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ নিজের মতো বদলাতে চাইছে, রীতিমতো আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন তাকে সরানো ছিল পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। আর তার অপরাধের দীর্ঘ তালিকা সেই সিদ্ধান্তকেই এক নৈতিকতার মোড়কে মুড়িয়ে দেয়। আমেরিকা দাবি করেছিল ইরাকে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে, যদিও এর কোনো সত্যতা কখনোই মেলেনি। এমনকি আমেরিকার তদন্তকারীরাও স্বীকার করেছিল তারা এমন কোনো অস্ত্রের সন্ধান ইরাকে পায়নি। তাই শেষ পর্যন্ত একটা প্রশ্নই থেকে যায়, ইরাকে যদি গণবিধ্বংসী অস্ত্র নাই থাকে তবে কেন আক্রমণ হয়েছিল? তাই সাদ্দাম হোসেনের ফাঁসি শুধু একজন স্বৈরশাসকের শেষ নয়, এটা একই সাথে আমেরিকার কৌশল, ইরাকের ভাঙন আর মধ্যপ্রাচ্যের এক দীর্ঘ অন্ধকার অধ্যায়েরও প্রতীক।